বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার পায়ে বসাচ্ছেন বাংলা দৈনিক বাংলাদেশের প্রতিদিনের নির্বাহী সম্পাদক মঞ্জুরুল ইসলাম, আমার ডানে রয়েছেন রাজনৈতিক লেখক, কলামিস্ট এবং কথক গোলাম আল্লাহ রানী। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মঞ্জু, আপনাকে বিশেষভাবে স্বাগত। আপনি প্রথমবারের মতো তৃতীয় মাত্রায়। একটু আপনাকে দিয়ে শুরু করতে চাই যে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতিকে আপনি বুঝতে পাচ্ছেন? অনেকেই খুব কনফিউজড কোথায় যাচ্ছে আসলে শেষ পর্যন্ত বাংলাদেশ, যদিও অনেকেই এখন খুব আশাবাদী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। সরকারেরও কেউ কেউ বলছেন একদিনও কেউ সরাতে পারবে না এখান থেকে, আবার কেউ কেউ অন্যান্য প্ল্যাটফর্ম থেকে বলছেন এই দাবি আদায় হওয়া ছাড়া নির্বাচন হবে না, করতে দেয়া হবে না। আসলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকছে? ধন্যবাদ আপনাকে। আমি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন আমি ৮৬ সনে ফুল টাইম সাংবাদিকতায় যোগদান করি। ৮৬ থেকে এই পর্যন্ত, এই গভর্নমেন্ট আসার আগ পর্যন্ত আমি বুঝতে পারতাম, ইভেন এরশাদের সময় বুঝতে পারতাম, জিয়া রহমানের মার্শালের সময় বুঝতে পারতাম যে দেশটা কে চালাচ্ছে। কিন্তু আমি গত এক বছরে আমার এই সাংবাদিকতা জীবনে আমি বুঝতে পারি না এখন পর্যন্ত দেশটাকে চালাচ্ছে। একজন সংবাদকর্মী হিসেবে যখন বুঝতে পারি না দেশটাকে চালাচ্ছে, দেশ কেমন চলছে সেটা তো আরও কঠিন বিষয়। এই যে আপনি বললেন যে জোর দিয়ে বলা হচ্ছে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, কেউ ঠেকাতে পারবে না বা ইত্যাদি ইত্যাদি। আবার আরেক পক্ষ বলছে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে দিব না। আবার আরেক পক্ষ বলছে যে পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন করতে দিব না। মূল বিষয়টা হলো যে এখন সবাই মনে করছে যে ক্ষমতা দখলের অথবা ক্ষমতায় যাওয়ার এটাই হলো রাইট টাইম। যেভাবেই হোক যদি একবার ক্ষমতায় যেতে পারি, একটা সুবর্ণ সুযোগ আমাদের জন্য। এই সুবর্ণ সুযোগটা কাজে লাগিয়ে সবাই মনে করতেছে ক্ষমতা এখন তাদের। যাদের বয়স হয়ে গেছে, রাজনৈতিক দলের বয়স ৬ মাস, তারাও মনে করে তারা ছাড়া এই রাষ্ট্র পরিচালনার করার ক্ষমতা কারো নাই। যারা এই দেশটা চায়নি তারা মনে করে যে স্বাধীনতার ৫৪ বছর পরে আমরা ছাড়া আর দেশ কেউ চালাইতে পারবে না। এখন বিএনপি হলো একটা বড় দল। এখন সাধারণ মানুষের মধ্যে এবং বিএনপির মধ্যে মনে করছে যে আসলে বিএনপি ছাড়া তো কোনো বিকল্প নাই। গভর্নমেন্টের মধ্যে যেই কাজটা হচ্ছে, গভর্নমেন্টের ভিতরের একটা অংশ মনে করছে যে এই যে আমরা একটা মজা পেয়ে গেলাম, একটা বিপ্লবের পরে আমরা না চাইতেই মেঘ না চাইতেই বৃষ্টি পেয়ে গেলাম, সুতরাং এখন তো আমাদের আরেকটু বেশি দিন যদি আমরা ক্ষমতায় থাকতে পারি, আরেকটু যদি মজা নিতে পারি, মন্দ কি? এখন যতই বলা হোক, সরকার যখন জোর দিয়ে বলে যে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, তখনই সন্দেহ হয় যে নির্বাচন যারা ঠেকাইতে যাচ্ছে তারা তো সরকারের লোক, তারা তো সরকারের স্নেহভাজন। সরকার তো তারাই তো সরকারকে বসিয়েছে। এখন যারা সরকারকে বসিয়েছে, যাদেরকে আমরা মাস্টার মাইন্ড বললাম, যে প্রফেসর ইউনূস সাহেব বিভিন্ন জায়গায় বললেন মাস্টার মাইন্ড, আবার বললেন যে তোমরাই আমাকে ক্ষমতায় বসিয়েছ, তারা যখন নির্বাচন দিতে চাচ্ছে না আর সরকারের পক্ষ থেকে বলতেছে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, বিষয়টা তো আমরা নিজেরাও বুঝতেছি না। তবে কি এরকম যে আমি বলবো নির্বাচন দিব, তোমরা বলবা নির্বাচন দিবা না? সুতরাং মানুষ কিন্তু এইভাবে চিন্তা করছে যে এটাকে আন্ডারস্ট্যান্ডিং, এই আন্ডারস্ট্যান্ডিং করে কি আমরা আগাচ্ছি? এবং জুলাইয়ের বিপ্লবের যে আমাদের যে অর্জন, এই অর্জন কি আমরা এইভাবে আছি? এখন যাদেরকে আমরা বিপ্লবী মনে করছি, আমরা ৯০-এর গণ আন্দোলন দেখেছি। ৯০-এর গণ আন্দোলনও কিন্তু এরকম একটা আন্দোলন হয়েছিল, ছাত্ররা সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, সেটাও তো একটা সরকার পতন ছিল। আমরা নিজেরা দেখেছি আল্লাহ ভবন কিভাবে ভাঙা হয়েছে। ডাকসুর ভিপি আমানুল্লাহ আমানের নেতৃত্বে একটা বিশাল আয়োজন হয়েছে আন্দোলনের। কই শাহাবুদ্দিন সাহেব যদি দায়িত্ব নিলেন, তখন তো ডাকসুর আমানুল্লাহ আমান সাহেবকে বলেন নাই যে আমান তুমি আসো, তুমি একটা অ্যাডভাইজার হও। শাহাবুদ্দিন সাহেব তো ৯০ দিনে সুন্দর করে একটা নির্বাচন দিয়ে উনি ওনার মতো করে চলে গেলেন। তো সেই জায়গাটায় এই যে প্রফেসর ইউনূস সাহেব বিপ্লবীদেরকে ক্ষমতায় বসানোর পরে এখন বিপ্লবীরা মনে করছে যে আরে আমরা তো না চাইতেই ২টা পেয়ে গেলাম, চাইলে তো 10টা পেতাম। আর প্রফেসর ইউনূসকে আমরা কেন চিফ অ্যাডভাইজার করলাম? ওটা তো আমরাই পেতাম, আমরা তো ভুল করে ফেললাম।
এখন সেই ভুলটা তারা সংশোধন করার চেষ্টা করতেছে। যতদিন তারা ক্ষমতায় থাকতে পারবে বা এইভাবে নির্বাচন না দিয়ে থাকতে পারবে, ততদিন দেশের মানুষের কাছে তারা আপনি কি এখনো মনে করেন যেখানে বিএনপির মতো বড় দল খুবই আশাবাদী এবং তারাও মনে করছে, মানে সরকারের কেউ কেউ বলছে, তার শুধু তারা নয়, বিএনপিও মনে করছে যে নির্বাচন এবার হবেই এবং কেউ নির্বাচন পেছাবে না বা কোনো ষড়যন্ত্র হচ্ছে না, এবং যে কারণে তারা সরকারের খুব একটা সমালোচনাও করতে চাইছে না, বিব্রতও করতে চাইছে না সরকারকে? বিএনপি এখন কোনোভাবেই কোনো ফাঁদে পা দিবে না। তার পায়ে যদি পাড়াও দেয় তাও বিএনপি কোনো ঝগড়া করবে না। যেভাবেই হোক কোনোভাবে নির্বাচন পর্যন্ত বিএনপিকে যেতে হবে, এবং নির্বাচনটা যখনই হোক না কেন, যখনই হোক, এপ্রিলে হোক, জুনে হোক, কারণ বিএনপি জানে যে নির্বাচন তো না, কিন্তু আমি বলছি সেটা কতদিন পর্যন্ত না, বিএনপি? ফেব্রুয়ারি নির্বাচন, আমি ফেব্রুয়ারি নির্বাচনের কথা বলছি। যদি সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি যদি সরকার রক্ষা করে, যদি তাদের আদরের দুলালদেরকে মাঠে নামায়া যে আমি দিব তুমি না করবা, এই পলিসি যদি না হয়, এটা যদি আন্তরিকভাবে হয় যে আমি বলবো হবে তুমি বলবা হবে না, এইভাবে আমরা নিজেরা খেলাধুলা করব, এইটা যদি না হয়, যদি মিন করেন প্রফেসর ইউনূস যে নিজের আত্মসম্মানবোধ, দায়িত্ববোধ এবং নিজের যে ইন্টারন্যাশনাল যে ফিগার ওনার এবং ইন্টারন্যাশনাল যে ইমেজ, এইটা ধরে রাখার জন্য যদি উনি নির্বাচনে ফেব্রুয়ারিতে যেভাবেই হোক না দেন, তবে 2024 একটা বিপ্লব হয়েছে, 2026 যে আরেকটা বিপ্লব হবে না এর কোনো গ্যারান্টি নেই। কিন্তু আমরা সবসময় দেখি ভূমিকম্প যখন হয়, বড় একটা কম্পন যখন হয় তার পাশাপাশি কিন্তু আরও দুই একটা কম্পন হয় ওই স্লেটগুলা সমানে বসার জন্য। সকল বিপ্লবেরই বাংলাদেশে দেখা যায় যে এই পর্যন্ত যত বিপ্লব হয়েছে প্রত্যেকটা বিপ্লবের পরে একটা প্রতি বিপ্লব হয়েছে। এইবারই প্রথম কোনো প্রতি বিপ্লব হয় নাই। প্রতি বিপ্লব কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে প্রতি বিপ্লব অবশ্যই হবে, এবং সেটা হবে যারা নির্বাচন দিচ্ছে না বা দিতে চাচ্ছে না, বলছে নির্বাচন করতে দিচ্ছে না তাদের বিরুদ্ধে। কারণ 2024 আগস্ট আর 26 ফেব্রুয়ারি এক হবে না। মোশাররফুল আলম রনি, আপনার কাছে কি মনে হচ্ছে? এবং যখন একদিকে নির্বাচনের কথা বলা হচ্ছে, নির্বাচন কমিশন রোডম্যাপ ঘোষণা করবার কথা বলছে, আবার ওদিকে রাষ্ট্রপতির ছবি থাকছে না, এদিকে কেউ শোক প্রকাশ করতে পারছে না, একটা রিকশাওয়ালাকেও গ্রেফতার করে ফেলা হচ্ছে, এবং নানা ধরনের নানা মহল থেকে এটা হতে হবে নির্বাচনের আগে, ওটা হতে হবে, এটা না হলে নির্বাচন হবে না, এবং প্রধান স্টেক হোল্ডারদেরকে নিয়েও নানা রকমের সমালোচনা, নিন্দা, কটুবাক্য সবই আমরা দেখতে পাচ্ছি। তো পরিবেশটা তো আসলে খুবই একটা ধসার মধ্যে আছে বলে মনে হয়। আমরা যারা খুব অল্প চিন্তা করি, বিশেষ করে আমি, তারা হয়তো ফেব্রুয়ারি মাসে নির্বাচন, বিএনপির ইলেকশন, দেশে চাঁদাবাজি হচ্ছে, আইনশৃঙ্খলা অবনতি, ডক্টর মোহাম্মদ ইউনূস কেন নির্বাচন দিচ্ছেন না, এই বিষয়ে নিয়ে এগুলো আলোচনা করি। কিন্তু এমন কিছু ঘটনা ঘটছে যে ঘটনার ফলে মনে হচ্ছে যে সরকার একটা বড় মানচিত্র নিয়ে কাজ করছে। আমরা এখন 1947 সনের কথা বলছি। তো 1947 সনের যে থিম, সেই থিম হলো অবিভক্ত বাংলা। তার আগে যদি যান তাহলে আপনি বাংলা, বিহার, উড়িষ্যা, এবং এখানে যারা বিপ্লবী তাদের একটা অংশ বিভিন্ন সময় বলেছে যে আমরা সশস্ত্র যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিলাম। এর মধ্যে কয়েকবার ভারত আক্রমণের কথা কিন্তু বলা হয়েছে যে আমরা দরকার হলে ভারতের 7 সিস্টার আক্রমণ করব। তো ভারতের 7 সিস্টার যদি আপনি আক্রমণ করেন এবং দখল করেন, তাহলে আসলে বাংলা, বিহার, উড়িষ্যার চেয়ে একটা বড় কিছু হয়ে যেতে পারে। তো সেই দিক থেকে ধরেন আমাদের এই ভারতবর্ষে মৌর্য বংশ ছিল, চন্দ্রগুপ্ত মৌর্য, তার একজন প্রধানমন্ত্রী ছিল চাণক্য। তো মৌর্য বংশের সময় ভারতের যে আয়তন ছিল প্রায় 55 লক্ষ বর্গ কিলোমিটার, আর এখন 32 লক্ষ বর্গ কিলোমিটার হলো ভারতের আয়তন, প্রায় দ্বিগুণ। আমার কাছে মনে হচ্ছে যে এখন যারা বিপ্লবী আছেন, কর্তা ব্যক্তি আছেন, তারা হয়তো সেই নরেন্দ্র মোদী যে চন্দ্রগুপ্ত মৌর্যের একটা ওই যাকে বলা হয় মানচিত্র পার্লামেন্ট ভবনে টানিয়েছেন, ভারতীয় পার্লামেন্ট, ওটাকে টার্গেট করে আমাদের এখানে যারা লোকজন আছে তারা ওইরকম চন্দ্রগুপ্ত মৌর্যের মতো বড় একটা চিন্তা তারা করছেন। এখন আপনি বলবেন যে এটা কীভাবে আপনি বললাম এই করে যে আমি চন্দ্রগুপ্ত মৌর্যের যে প্রধানমন্ত্রী চাণক্যের যে বই অর্থশাস্ত্র সেখানে পড়লাম। তো সেখানে দেখলাম যে তার একটা মন্ত্রণালয় ছিল, গণিকা মন্ত্রণালয়। সেই রাজ্যে ব্যাপকভাবে যারা সেক্স ওয়ার্কার ছিল, যৌনকর্মী ছিল, তাদের সংখ্যা এত বেশি ছিল এবং ওখান থেকে
সরকার এত রাজস্ব পেত, সেই রাজস্ব আদায় করার জন্য একটা মন্ত্রণালয় ছিল আলাদা, এবং যিনি এই মন্ত্রণালয়ের প্রধান ছিলেন তার উপাধি ছিল গণিকাধ্যক্ষ, গণিকাদের অধ্যক্ষ। এখন আমাদের এই যে সামনে যে পিআর পদ্ধতি নির্বাচন আসছে বা যে কথাগুলো বলা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে আমরা সমাজের সব শ্রেণীর মানুষদেরকে পার্লামেন্টে নিতে চাচ্ছি। ধরুন পিআর পদ্ধতি হল, তা পিআর পদ্ধতি অনুযায়ী সবাই একটা রাজনৈতিক দল করতে পারবে। তো সেই রাজনৈতিক দলের নেতা তারা সারা বাংলাদেশে ভোট করবে এবং সংখ্যানুপাত অনুযায়ী তারা যত ভোট পাবে সেই কজন হবে। তাহলে এখন বলুন তো, বাংলাদেশে ভ্রাম্যমাণ পতিতা এবং যারা রেজিস্টার্ড পতিতা আছে, মানে যাদেরকে বলা হয় রেজিস্টার্ড সেক্স ওয়ার্কার, এবং তাদের তো এখন শ্রমজীবী হিসেবে তাদেরকে স্বীকৃতি দেওয়া হচ্ছে, এবং এটা দেওয়ার জন্য আমাদের জাতিসংঘ কিন্তু বাংলাদেশে একটা অফিসও করে ফেলেছে। তো 20 লাখ হবে তো মিনিমাম, আর তাই যদি হয় 20 জন তাদের এমপি হয়ে যাবে অ্যাবাউট দেম। তারা বলবে যে আমাদের 20 লাখ হলে 20 জন এমপি হবে কীভাবে? অন অ্যাভারেজে 20 জন বা 2 লাখ করে যদি ধরেন 10 জন করে সংসদ সদস্য হবে। আবার ধরেন সমকামী যারা আছেন তাদের সংখ্যা তো অনেক, তাদের সংখ্যা অনেক, ছেলেও হবে মেয়েও হবে, তারাও সংসদে যাবে। যারা তৃতীয় লিঙ্গের যারা লোকজন আছেন তাদেরও হবে। যারা ছিনতাই করছেন তারা বলবে যে আমরা অনেক কষ্ট করে ছিনতাই করি, আমাদের দাবি দেওয়া আছে, অনেক দাবি দেওয়া আছে, আমরা ঠিকমতো চাপাতি পাই না, আমরা কেন এই কাজগুলো করি, আমাদেরকে ধরে নিয়ে পুলিশে এইভাবে নির্যাতন করে, এইভাবে হতে পারে না, আমাদের বক্তব্য দেওয়ার জন্য আমাদের সংসদে যেতে হবে। ফলে তারাও সেখানে যাবে। এইভাবে অনেকেই তো এরকম ধরনের একটা পিআর পদ্ধতির একটা কল্পনা করেন যে এরকম আসলে একটা সত্যিকার অর্থে পার্লামেন্ট হলো শক্তিশালী পার্লামেন্ট। তো সেখানে সমকামীরা 10 জন গেলেন, বিভিন্ন পেশার লোকজন গেলেন। তো সমকামীরা তারা যাদের পাশে বসবেন, সঙ্গত কোনো সুদর্শন পুরুষ সুদর্শন নারী তাদের পাশে বসবেন, ওখানে একটা রসায়ন তৈরি হয়ে যাবে। বা যারা সেক্স ওয়ার্কার তারা যদি যারা মানে ধর্মপরায়ণ, বিভিন্ন ধর্মের যারা গুরু তাদের পাশে তারা বসতেছেন, বসার পর ওখানে একটা রসায়ন হবে, ওখানে যে সকল কথাবার্তা হবে এটা নিয়ে একটা ইকোনমি তৈরি হবে, বিশাল ইকোনমি। আপনি ধরেন আমাদের বাংলাদেশে যে যখন আমরা ক্রিকেট খেলা খেলছি এবং ক্রিকেটের একটা ফ্রাঞ্চাইজ করার জন্য এই যে বাংলাদেশের টেলিভিশনগুলি 50 কোটি 100 কোটি হয়। তো এরকম যদি একটা আকর্ষণীয় পার্লামেন্ট হয় বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, CNN, আল জাজিরা থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত টেলিভিশনগুলো $1 বিলিয়ন দিয়ে এই সংসদের এইটা প্রচার করার জন্য তারা আসবে। তো এরকম একটা ইকোনমিক ভবিষ্যৎ নিয়ে এই সরকার যে এগুচ্ছে, হ্যাঁ, সেই এগুনের কাছে গিয়ে আমরা যারা এই বিরাট প্রকল্প, তাদের যে বিরাট প্রকল্প, চন্দ্রগুপ্ত মৌর্যের সেই মানচিত্র, বাংলা বিহার উড়িষ্যার সেই ইতিহাস, এবং এই বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষজন তাদেরকে পার্লামেন্টে নেওয়ার যে একটা মাস্টার প্ল্যান আমরা দেখতে পাচ্ছি, এবং এর মধ্যে অনেক সুন্দর সুন্দর ঘটনা ঘটবে। ধরেন হুজুরেরা যারা আছেন বা সন্ন্যাসীরা যারা আছেন বিভিন্ন জায়গায় তারা কীর্তন করেন বা ওয়াজ মাহফিল করেন, কিন্তু তারা তো সত্যিকার অর্থে একজন এই যে সমাজে যারা তৃতীয় লিঙ্গের মানুষ, তো তাদের কষ্ট তো তারা বুঝেন না, বা সমাজে যারা সেক্স ওয়ার্কার আছে তাদের কষ্ট বুঝেন। এখন পাশাপাশি বসে তারা যদি এই কষ্টগুলো বলেন, হুজুর আপনি তো আমাদের কথাটা একটু ওয়াজে বলেন, আমরা এই যে রাস্তায় আমাদের যে কষ্টগুলো হয় এগুলো একটু বলেন, আপনাদের সামর্থ্যগুলো দরকার। ফলে কি হচ্ছে, এই যে নতুন বন্দোবস্ত, আমরা যে নতুন বন্দোবস্তের কথা বলি, নতুন সংবিধানের কথা বলি, তারপর শেষে নতুন একটা ইতিহাসের কথা বলি, এই ইতিহাসকে উদ্দেশ্য করে একটা নতুন এই যে সংবিধান ছুঁড়ে ফেলতে চাই। আমি যে কথাগুলো বললাম আপনি দেখেন এই গত কয়েক মাসে যা কিছু হচ্ছে আপনি এগুলো অস্বীকার করতে পারবেন না। এখন এই বর্তমান সংবিধানের মধ্যে তো আপনি এই জিনিসগুলো ঢোকাতে পারবেন না, কোনো অবস্থাতেই এই জায়গাতে আপনি ঢুকাতে পারবেন না। তো এই বিষয়গুলো যদি আপনাকে সংবিধানের মধ্যে ঢুকাতে হয়, আপনাকে আর একটা বিপ্লব লাগবে, আপনাকে আর একটা বন্দোবস্ত লাগবে, একেবারে নতুন একটা সংবিধান লাগবে। নতুন বন্দোবস্তের কথাই তো বলা হচ্ছে, কিন্তু নতুন বন্দোবস্ত মঞ্জুরুল ইসলাম যেরকম আশাবাদী যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে হবে, এর বাইরে গেলে অন্যরকম সমস্যা হবে, আপনি সেটা দেখেন কি না? না, আমি সেটা দেখি না। এই কারণে, শুনুন, প্রত্যেকটা মানুষের যখন ভয় পায় তখন তার ভিতরে একটা অভিব্যক্তি দেখা যায়। যেমন আমরা শেখ হাসিনাকে আয়রন লেডি বলেছি সবাই। উনি তো ওনার পত্রিকায় 2010 সাল থেকে আমি লিখছি, তো 10 সাল থেকে লিখছি। আগে তো সপ্তাহে 3-4 বার করে লিখতাম, মোগল হারিমের দুনিয়া কাঁপানো প্রেম থেকে সপ্তাহে 3টা লেখা ছাপা হতো। এর মধ্যে একটা লেখা লিখেছিলাম, তিনি এখন আর লৌহ মানবী নন, হীরক মানবী। তো হীরক মানবী শেখ হাসিনাকে লিখেছিলাম হীরক মানবী, এর কারণ হলো হীরা হলো পৃথিবীর সবচেয়ে কঠিনতম পদার্থ। এইবারের ভয়ে সে হীরক গলে গেছে,
তিনিও কান্না করেছেন, ভয়ে পানি খেয়েছেন, আমরা সেই দৃশ্য দেখেছি। ভয় এমন একটা জিনিস, আপনার চেহারা স্রোত এলোমেলো হয়ে যাবে, আপনার টোটাল হজম শক্তি নষ্ট হয়ে যাবে, আপনি আশেপাশে বসলে দেখবেন যে পরিবেশ সব নষ্ট করে দিয়েছেন বিভিন্ন রকম শব্দ করে। ভয় এমন একটা জিনিস। তো এখন এই যে আমরা বলছি আর একটা বিপ্লব হবে, ওইটা হবে, এটা হবে, এই জন্য তো যারা আছে তাদের মধ্যে আপনি কোনো ভয়ের চিহ্ন দেখছেন? এই যে যারা বিপ্লবে বাইরে আছেন, নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, হাসনাত আবদুল্লাহ বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আসিফ নজরুল বলেন, সরকারের কথা, আপনি রেজওয়ান আপনি দেখছেন কত সুন্দর করে হাসছে। কোনো এত পাথর চুরি হয়ে গেছে, তার মধ্যে কোনো ভয় আছে? কোনো ভয় নেই। কিন্তু তিনি তো আবার বলছেন যে নির্বাচনের ফেব্রুয়ারিতেই হবে, মানে এনসিপির কথা আমার কিছু হবে বক্তব্যটা না। হলো মঞ্জু সাহেব যেটা বলেছেন যে ফেব্রুয়ারি মাসে হতে হবে না, আসছে তা একটা বিপ্লব হবে। তো এই যে উনি যে ভয়টা দেখাচ্ছেন, আমি তো এই ভয়টা সরকারের যারা কর্তা ব্যক্তি তারা ভয় পাচ্ছেন না, তাদের মধ্যে ভয়ের কোনো লক্ষণ নেই। কিন্তু তারা কি ফেব্রুয়ারিতে নির্বাচন করবেন না? এটা হলো কি যে আপনি কি মনে করেন? না কেন করবেন? তাদের কোনো দরকার আছে? আপনি এখনো মনে করেন না ফেব্রুয়ারিতে নির্বাচন কোনো কারণই নাই। এর কারণ হলো যে তারা বিএনপিকে কোনো থ্রেটই মনে করছে না। ওকে। 2 নম্বরে আওয়ামী লীগ, কিন্তু মিস্টার ইসলাম বলছেন যে তারা বিএনপি একটা ভদ্রতার পরিচয় দিচ্ছে, পায়ে পাড়া দিলেও কিছু বলবে না। বিএনপির আসলে এই মুহূর্তে ভদ্রতা দেখানো ছাড়া কোনো উপায় নেই, কোনো উপায় নেই। তাদের এই মুহূর্তে ভদ্রতা দেখাতেই হবে। এখন অভদ্রতা দেখানোর জন্য তো মোটামুটি একটা আমাদের এই ঘাড় আছে না, যেটা আমরা ঘেড়ি বলি, এই ঘাড়ে 3টা হাড্ডি আছে। এটা হলো C5, C6 এবং C7। এই 3টা হাড় মূলত পুরো মেরুদণ্ডকে ঠিক করে রাখে, 3টা হাড্ডি। তো এখন মানুষ যখন দীর্ঘদিন ভয়ের মধ্যে থাকে, আতঙ্কের মধ্যে থাকে, তখন এই 3টি হাড়ের স্থিতিস্থাপকতা, এদের স্ট্রেংথ, এটা নষ্ট হয়ে যায়। বাস্তবতা হলো বিএনপি তো 15 বছর একটা ভয়ের মধ্যে ছিল, আতঙ্কের মধ্যে ছিল। রাতারাতি ওই 3টা হাড় তাদের আবার শক্ত করতে হলে আরও 15 বছর সময় লাগবে। এখন ভদ্রতা ছাড়া কি সম্ভব আছে? ইট ইজ সায়েন্স। এই যে আমি কথা বলছি, এটা মেডিকেল সায়েন্স। আপনি জিজ্ঞেস করে দেখুন যে 15 বছর ধরে যদি একটা মানুষ ভয় পায়, ভয় পাওয়ার পরে তার এই 3টি হাড় নষ্ট হয়ে যায়, মেরুদণ্ডের C5, C6 অ্যান্ড C7। এবং আরও ব্যাপার হলো মানুষের যে জেনিয়াল পার্ট আছে, এখানেও 2টা হাড্ডি আছে। একটা হলো L27 আর L26, জেনিয়াল পার্ট, যেটা আপনার পুরুষত্ব বলেন, নারীত্ব বলেন, টোটাল জিনিসটাকে ব্যালেন্স করে রাখে। ওই আপনার যে হাড়, মানে 2টা মানে পায়ের যে হাড় আছে, ওর থেকে 2টো ছোট হাড় বের হয়ে আসছে। তো এই 2টো নষ্ট হয়ে যায় ভয় পেলে। ফলে মানুষের উৎপাদন, রিপ্রোডাক্টিভ পাওয়ার, সন্তান উৎপাদন ক্ষমতা নষ্ট হয়ে যায়। আর ওইটা নষ্ট হয়ে গেলে মানুষ ইমব্যালেন্সড হয়ে যায়। এবং এটা কিভাবে বাস্তব অবস্থা হয়ে যায়, আমি নাম বলবো না, একজন খুব বড় বিএনপি নেতা, বিএনপি নেতা, 1 মিনিট শেষ করে দিয়েছি, সেই বিএনপি নেতা খুব সাহসী, প্রচণ্ড সাহসী। তো একদিন মুখ কালো করে আমার অফিসের সামনে তার সাথে দেখা। তা আমি বললাম যে ভাই, আপনাকে তো আমি কখনো এরকম বিপর্যস্ত অবস্থায় দেখিনি, আপনি এরকম হলো কেন? বেশ সিনিয়র। তো বললো যে রনি ভাই, আমি জীবনে আজকে 1 সপ্তাহ যাবত ঘুমাতে পারছি না মনের দুঃখে। কি হয়েছে? আমি যে বিল্ডিংয়ে পালিয়েছিলাম, সেই বিল্ডিং ঘেরাও করছে পুলিশে। তো পুলিশে যখন ঘেরাও করছে, আমার ব্রেনে আর কোনো কাজ করে না, আমি পুরো ছাদে চলে গেছি। ছাদে গিয়ে ছাদে যে ট্যাঙ্কি ছিল, সেই ট্যাঙ্কির মধ্যে আমি পালিয়েছি। পুলিশও ছাদে উঠছে, ছাদে ওঠার পর পুরো ছাদ খুঁজে দেখে আমি নাই। পরে কয়েকজন বলে কি যে ওই ট্যাঙ্কির মধ্যে আছে, পালাই দেখো। তো অন্যান্য পুলিশরা বলতেছে যে না, সে সাহসী মানুষ, সে মরে গেল, ওই ট্যাঙ্কির মধ্যে পালাবে না। তখন আমি আল্লাহর কাছে মোনাজাত শুরু করলাম যে আল্লাহ, যেভাবে মানে আমাকে সম্মান করছে, আমাকে এখানে তুমি বেজ্জতি করো না আল্লাহ। যদি আমাকে এই অবস্থায় ট্যাঙ্কির মধ্যে থেকে উদ্ধার করে, আমার গলায় তুমি দিয়ে মরা ছাড়া কোনো উপায় থাকবে না, আল্লাহ রক্ষা করো। কিসে কি হলো, অলৌকিক ঘটনা, তারা ওখান থেকে চলে গেল। আমি সেই ট্যাঙ্কি থেকে বের হয়ে গেছি। এই যে আমার 7 দিন যাবৎ মনের উপর যে ডিপ্রেশন, মন ভালো করতে পারছি না, আপনার কাছে দুঃখের কথা বললাম। তো বেসিক্যালি এইভাবে ধরেন মানুষের মেরুদণ্ড নষ্ট হয়ে যায়। তো এইভাবে যারা জামাতের বড় বড় লোক কথা বলতেছে, বিএনপির বড় বড় লোক যারা কথাবার্তা বলছে, অনেক সাহস তারা দেখাচ্ছে। কিন্তু গত 15 বছরে আমি তো দেখেছি, এই 15 বছরে এই ঢাকা শহরে কয়জন লোকের সাহস ছিল? সিন্স 2010 সাল থেকে তো শেখ হাসিনা তার স্টিম রোলার চালাচ্ছেন, সেখান থেকে একেবারে 25 সন পর্যন্ত একজন লোকও তো আমার সামনে বলতে পারবে না যে এই শহরে আমার এই সাহস ছিল, আমি শেখ হাসিনার বিরুদ্ধে এই কথা বলেছি। এমনকি 1/11-এর সময় যারা সাহস দেখেছে তারাও দেখায়নি। ফলে রাতারাতি এখন যারা বিপ্লবী আছে, এটা তো লাল বিপ্লবী, যারা শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, তারা মনে করে যে আমার সামনে এখন যারা আছে এরা তেলাপোকা, এরা কেঁচো, এদের মেরুদণ্ড নাই, কিচ্ছু নাই, আমরা যা ইচ্ছে তাই বলবো। ফলে আপনি দেখেন যে কথাগুলো
সেনাবাহিনীকে নিয়ে, ক্যান্টনমেন্টকে নিয়ে, ডিজিএফআইকে নিয়ে, মিডিয়াকে আমরা নিয়ে। মিডিয়াকে নিয়ে এই কথাগুলো আমরা কোনোদিন বলতে সাহস পাইনি। একটা মিডিয়ার ছোট পত্রিকা, বাংলাদেশ প্রতিদিন তো অনেক বড় পত্রিকা, ওপেন টু বাস্কো পত্রিকা সাংবাদিক একটা ক্যামেরা নিয়ে আসলেও আমরা ভয় তার সাথে কথা বলতাম না। তো এখন কি হচ্ছে? এখন যে কিছু হচ্ছে, কে মিডিয়ার মালিক, কে সাংবাদিক, কে ডিজিএফআই ডিরেক্টর, কেই আমরা কাউকে পাত্তা দিচ্ছে না এই যুবকেরা। ফলে আমরা তাদের কাছ থেকে আশা করছি যে তারা আমাদের ভয়ে, জনগণের ভয়ে তারা যাকে বলা হয় একটা নির্বাচন দিয়ে দেবে। আমরা এখনো পর্যন্ত যদি এই বোকার স্বর্গে থাকি, আমাদেরকে বিশ্বাস করেন আরও অনেক দিন ভুগতে হবে। আমরা এই যে তাদেরকে এখন ওজন করতে পারতেছি না যে দেয়ার কি, তারা নিজেদেরকে নেপোলিয়ন বোনাপার্ট মনে করে, তারা জুলিয়াস সিজার মনে করে, এটা বুঝতে হবে। মঞ্জুরুল ইসলাম, আপনি শুনছিলেন এবং মিস্টার রনি কোনো অবস্থাতে বিশ্বাস করছেন না যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমি একটু জাস্ট আপনি যে লাইনে কথা বলছিলেন সেই লাইনে বা আশাবাদী যারা তাদের জায়গা থেকেও যদি প্রশ্নটা করি, আশাটা জিয়ে রেখেও নির্বাচনের একটা কেমন নির্বাচন হবে? মানে যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ এটা সংগ্রাম করলো, যে আকাঙ্ক্ষা দীর্ঘদিন যাবৎ মানুষের যে ধরনের একটা নির্বাচনের দাবি, সেই নির্বাচনকে আপনি দেখেন মানে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে একটা অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বা গ্রহণযোগ্য নির্বাচন? না, নির্বাচনের এক কথায় ভালো নির্বাচন। হ্যাঁ, নির্বাচন প্রফেসর ইউনূস তো বললেন যেটা স্মরণীয় নির্বাচন, ইতিহাসের সেরা নির্বাচন, ইতিহাসের স্মরণীয় নির্বাচন। আপনার নিশ্চয়ই স্মরণ থাকবার কথা, সম্ভবত 2018 নির্বাচনের পরই তো জেনারেল আজিজ সেনাপ্রধান তৎকালীন তিনি বলেছিলেন এরকম নির্বাচন পৃথিবীতে আর কখনো হয়নি। তো আমরা প্রফেসর ইউনূসের এই বক্তব্যটাকে ধরি যে উনি একটা স্মরণীয় নির্বাচন দিবেন। এখন রনি যেই কথাটা বললেন, যেটা যে এখন এই যে পিয়ার পদ্ধতির নির্বাচনটা, যেটা অসম্ভব ভালো একটা বক্তব্য রেখেছেন যে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ মিলে এই যে যারা পার্লামেন্টে ঢুকবে, এই পার্লামেন্টে ঢোকার ওনার একটা চমৎকার একটা বিশ্লেষণ আছে, কিন্তু একটা বিশ্লেষণের একটু বাদ পড়ে গেছে। তখন তো এই ক্যাটাগরিকে এই পেশার এবং সকল পেশার লোকজন যদি ঢুকে, তখন তো পার্লামেন্ট হাউসে কোনো পার্লামেন্ট মেম্বার থাকবে না, তাদের প্রত্যেকের জন্য আদালতের রুম দিতে হবে, কারণ তখন তো রুমের প্রয়োজন হবে। পার্লামেন্ট হাউসে কেউ থাকবে না, পার্লামেন্ট হাউসটা হয়ে যাবে একটা বালাখানা। তো আমরা কি বালাখানা তৈরি করতে যাচ্ছি নাকি পার্লামেন্ট তৈরি করতে যাচ্ছি? যেই পার্লামেন্টে আইন পাশ হবে, জনগণের সমস্যার সমাধান নিয়ে আলোচনা হবে, যেই পার্লামেন্টে আমাদের নির্বাচিত প্রতিনিধিরা যাবে, সেই বিষয়টা চিন্তা করার বিষয়। আপনি যেটা বললেন যে নির্বাচন আশাবাদী, আমি এই জন্য আশাবাদী কারণ দেশটা তো আমাদের সবার, দেশ আমাদের সংবিধানে আছে দেশের মালিক হলো জনগণ, আর্টিকেল 7। হ্যাঁ, জনগণের একজন তো আমি তো এই দেশের মালিকদের মধ্যে একজন। তা আমি তো আমার এই দেশটা নষ্ট হোক এটা তো আমি কখনো চাবো না। এবং যারা এখন ক্ষমতায় আছেন, বিশেষ করে একমাত্র প্রফেসর, যদি ধরেন কোনো ঝামেলা হয়, সরকারের কোনো রকম বদনাম হয়, সরকারের বিপ্লবে সরকারের পতন হয়, অথবা কোনো মবের মধ্যে সরকার পড়ে, মান সম্মান তো যাবে একমাত্র প্রফেসর ইউনূসের, আর তো কারো মান সম্মান যাবে না। কারণ তাদের মান সম্মান নাই, কারণ তাদের তো মান সম্মান নাই, কারণ তারা যেভাবে দিনে রাত্রে মিথ্যা কথা বললে তো মান সম্মান তো থাকার কথা না। একজন প্রফেসর মানে অ্যাডভাইজার, তার বিভিন্ন ক্লিপস নিয়ে তাকে ভয় দেখানো হচ্ছে যে স্যার আপনার কিন্তু এই জিনিস আছে, আমার এটা করে দিতে হবে। আরেকজন অ্যাডভাইজারের আত্মীয়, ঘরের আত্মীয়, সে আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, নসরুল আহমেদ বিপুর সম্পত্তি রক্ষা করতেছে, পাথর মাফিয়ার একজন, অন্যরা যার যার মতো করে হিসাব করতেছে। তো যারা বাংলাদেশে এমপি হওয়ার স্বপ্ন দেখে নাই, তারা এখন অ্যাডভাইজার হয়ে গেছে, তারা এখন দেশ চালাচ্ছে। এটা একটি বিশাল প্রাপ্তি। এই বিশাল প্রাপ্তির পরে তারা মনে করছে এরপরে যদি আমাকে কেউ জুতা পিটাও করে তাও তো আমার মান সম্মান যাবে না, কিন্তু মান সম্মান একমাত্র প্রফেসর ইউনূস সাহেবের যাবে, কারণ ওনাকে সবাই চিনে। আর অন্য যারা আছে সবাই তো তাদের ভিজিটিং কার্ডে লিখবে ফরমার অ্যাডভাইজার
মানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এটা তাদের ক্রেডেনশিয়ালে যাবে। প্রফেসর ইউনূস তো এইটুকু লিখতে হবে না, প্রফেসর ইউনূস লিখে যদি উনি একটা কার্ড দেয় এটাই তো যথেষ্ট, ওনার কোনো ক্রেডেনশিয়াল দরকার হবে না। সুতরাং ওনার নিজের মান সম্মানের জন্য, ওনার নিজের অস্তিত্বের জন্য, সারা পৃথিবীতে তার যে ইমেজ আছে সেই ইমেজ রক্ষা করার জন্য তো ওনাকে নির্বাচন দিতে হবে। আর যদি উনি মনে করেন যে আমি নির্বাচনটা দিতে পারছি না এবং ফেব্রুয়ারিতে আমি আমার কমিটমেন্ট রক্ষা করতে পারছি না, তখন ওনাকে মান সম্মান রক্ষা করার জন্যে উনি ওনার চেয়ারটা ছেড়ে চলে যেতে হবে, এর কোনো বিকল্প নাই। যদি তিনি সেটা না করেন তো ওনার আলালের দুলালদের দিয়ে যদি উনি বেষ্টিত থাকেন, তবে এই আলালের দুলালরাই ওনাকে দিয়ে ডুগডুগি বাজবে। বাট এটাও তো হতে পারে যে পরিস্থিতিটা এমন জায়গায় গেল, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ, তখন উনি বলবেন আমি তো নির্বাচন দিয়েছি, কিন্তু নির্বাচন করার মতো জায়গা তো আসলে আপনারা নেই, বিরোধ তো আপনারা তৈরি করছেন, আমি তো করছি না, আমার কি দায়? পরিবেশটা ওই দিকেই যাচ্ছে, কিন্তু পরিবেশটা ওই দিকে গেলেও যারা এখন চুপচাপ আছে তারা তো না হয় 15 বছর 17 বছর কথা বলতে পারে নাই। রনি যেটা বললেন যে তাদের ভয়ে স্পাইনাল কর্ড নষ্ট হয়ে গেছে, সবই হ্যাঁ হতে পারে, একদম টোটাল একটা মেডিকেল সায়েন্সের ব্যাখ্যা দিয়ে দিলে এটা শুধু ব্যাখ্যা না, দিস ইজ দ্য রিয়েলিটি। এখন তারা কিন্তু এখন ফিজিও নিচ্ছে, তারা কিন্তু তাদের মেরুদণ্ডের ফিজিওটা নিচ্ছে, তারা মেরুদণ্ড কিন্তু আস্তে আস্তে সোজা হয়ে যাচ্ছে। সেই সোজাটা আমরা দেখলাম যে একদিন শহীদ মিনারে একটা সমাবেশ হয়েছে, একদিন শাহবাগে একটা সমাবেশ হয়েছে। শহীদ মিনারে যারা সমাবেশ করেছে একই দিনে শহীদ মিনারে যারা সমাবেশ করেছে তারা বিপ্লবীরা, যারা এখন অনেকেরই অনেক কিছু করে ফেলবে। আর শাহবাগে যারা সমাবেশ করেছে তারা একটা রাজনৈতিক দলের একটা সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠনের একটা সমাবেশ হয়েছে। সুতরাং ওই সমাবেশের কিন্তু একটা মেসেজ আছে যে আমার ছাত্রদেরই এই অবস্থা, সুতরাং আমি যদি রাস্তায় নামি একটু ব্যাপার আছে। তো যাদের সব হারানো হয়ে গেছে তাদের তো আর হারানোর কিছু নাই, বিএনপির তো সব হারানো হয়ে গেছে, বিএনপির হারানোর কিছু নাই। কারণ বেগম খালেদা জিয়া মৃত্যুর মুখ থেকে ফিরে আসছেন, তিনি জেল খেটেছেন, একটা সন্তান হারিয়েছেন, আরেকটা সন্তান বিদেশে আছেন দীর্ঘদিন, ওনার তো হারাবার কিছু নাই। আর বাংলাদেশের মানুষের এখন যে অবস্থাটা এবং বাংলাদেশের ইতিহাসের সাথে যে বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের যে সম্পর্কটা, স্বাধীনতার পক্ষের শক্তি বলতে এই মুহূর্তে বাংলাদেশে বিএনপি ছাড়া কেউ আছে? সুতরাং আপনি যদি স্বাধীনতার পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধকে বিশ্বাস করেন, স্বাধীনতাকে বিশ্বাস করেন, সুতরাং এই একটা ফোর্স যদি আপনি চিন্তা করেন বাংলাদেশে, সুতরাং বিএনপির পক্ষ থেকেই সেই কাজটা করতে হবে। আর অন্য যারা আছে আপনি দেখেন যে স্বাধীনতার পরে এখানে সিরাজুল আলম খানের মতো নেতা জন্ম হয়েছে, তুফাইল আহমেদের মতো নেতার জন্ম হয়েছে, আসম আব্দুর রবের মতো নেতা জন্ম হয়েছে, শাহজাহান সিরাজের মতো নেতা জন্ম হয়েছে, তারপরে মেজর জলিলের মতো নেতার জন্ম হয়েছে, যারা ওই সময়ে লিজেন্ডারি লিডার ছিল এবং ছাত্রনেতা ছিল। তারা কিন্তু কখনোই স্বাধীনতার যুদ্ধের পরে অথবা তার পরবর্তী সময়ে এরকম অধ্যত্বপূর্ণ কোনো আচরণ করে নাই, কথা বলে নাই, এটা করতে দেব না, এটা হবে না, আমরা যা বলবো তাই হবে, এটা কিন্তু করে নাই। সুতরাং একটা মানুষ যখন নেতা হবে তখন সে যত উপরে উঠবে তার আচরণ, তার বাচনভঙ্গি, তার ব্যক্তিত্ব তত বেশি মার্জিত হতে হবে। এখন আপনি যদি লাঠিয়ালের মতো ভূমিকায় পালন করেন তো আপনাকে তো লাঠিয়ালই মনে করবে। আপনি যদি মনে করেন যে আপনি রাস্তার মানুষ, আপনাকে তো রাস্তার মানুষই মনে করবে। কিন্তু আপনি একটা সফিস্টিকেটেড পলিটিশিয়ান হবেন, সেটা আপনার আচরণে প্রকাশ করতে হবে। ধমক দিয়ে তো আপনি আমাকে ভয় পাইতে পারবেন না, ধমকের দিন শেষ কিন্তু। কারণ 2024-এর 5ই এপ্রিল বা 5ই আগস্ট আর 8ই আগস্ট আর 2025-এর 5ই আগস্ট 8ই আগস্ট ডিফারেন্স আছে কিন্তু। জুলাইয়ের টোটাল জুলাইটাতে এনসিপি নেতারা সারা দেশ ভ্রমণ করেছেন। তারা ভ্রমণ করে তো দেখলেন, যদি গোপালগঞ্জে তারা যখন গিয়েছিলেন, এটা বাস্তবতা, যদি সেনাবাহিনী তাদেরকে স্কোয়াড্রন না করত কি দাঁড়াতো ওই সময়? বিভিন্ন জায়গায় তারা জাগিয়েছেন। আপনি বাংলাদেশের কোথাও দেখেছেন যে রাজনৈতিক নেতারা তাদের রাজনৈতিক কর্মসূচি সফর করতে গিয়ে
বিলের মধ্যে 4-5 নেতা সাঁতার কাটতে নেমে গেল। হ্যাঁ, হতে পারে, এটা গ্রামীণ পরিবেশে গেলাম, হতে পারে, সেটা হতে পারে, কিন্তু এরকম তো দেখি নাই যে বিলের মধ্যে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে নেমে গেলাম। এটা তো কোনো রাজনৈতিক নেতার, আমার সামনে, আমার জনগণের সামনে একটা রাজনৈতিক নেতা মানে কি? এই নেতা আমাকে নির্দেশ দিবে, এই নেতার নির্দেশে আমি চলবো, এই নেতা দেশ গঠন করবে, এই নেতা আমার ভবিষ্যৎ। যখন এই নেতা পানি দেখে লাফ দিয়ে নামে যায়, সাঁতার কাটে, জনগণের নেতা, এখন সেই জনগণের নেতা আমরা চাই, কিন্তু মাটি মানুষের নেতা আমরা চাই, কিন্তু ব্যক্তিত্ব সম্পন্ন মাটি মানুষের নেতা চাই। এরকম ছেলে খেলা করার মতো নেতা আমরা চাই না। সো মিস্টার রনি, এই যে আপনারা কেউ দেখছেন নির্বাচন, কেউ দেখছেন না, কিন্তু আপনি সামনের দিনগুলো আসলে কি দেখেন? মানে গত কয়েক মাসের অভিজ্ঞতা বা সাম্প্রতিক অভিজ্ঞতার আলোকে যদি বুঝতে চাই বা আপনার কাছ থেকে, যে আপনি আসলে এখানে আসলে রাজনীতিতে কোনো কিছু প্রেডিক্ট করা যায় না, কোনো কিছু প্রেডিক্ট করা যায় না। এটা এত অস্থির এবং এখানে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। বাস্তবতা হলো, যেমন শেখ হাসিনা চলে গেলেন, তো 5 তারিখ সকাল 10টা-11টা পর্যন্ত সারা বাংলাদেশের কোনো মানুষ স্বপ্নেও কল্পনা করেনি যে তিনি চলে যাচ্ছেন, কিন্তু বাস্তবতা হলো তাকে চলে যেতে হয়েছে। আবার এখন যারা অনন্তকাল ক্ষমতায় থাকতে চাচ্ছেন এবং যারা মনে করছেন যে তারা অজেয়, সারা বাংলাদেশের মানুষ তাদেরকে ভালোবাসে, এখানে মূল ব্যাপারটা হলো কি, আমি কতগুলো জিনিস বলি। আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি একেবারে অজপাড়াগা গ্রাম থেকে একটা পরিবার থেকে উঠে এসেছি, শহরে থেকেছি, রাজধানীতে থেকেছি, পৃথিবীর বড় বড় কসমোপলিটন শহরগুলোতে লেখাপড়া করেছি, থেকেছি। এরপরে একটা গ্রামের মধ্যবিত্ত পরিবার থেকে এসে বিত্ত এবং বৈভবের যে উচ্চবিত্ত যেটা বলা হয় সেখানে পৌঁছে গেছি। তারপরে একটা ক্ষমতাসীন দলের সংসদ সদস্য ছিলাম এবং ক্ষমতার একেবারে কেন্দ্রে খুব ঘন ঘন যাওয়ার সুযোগ হয়েছে। তা আমার কাছে যেটা মনে হয় যে মানুষ যখন অতীতকে স্মরণ করতে চায় না, যখন সে সফল হয়। যেমন আমি গ্রাম থেকে একটা মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি, এখন আমার অনেক বন্ধুবান্ধব আছে, অনেক দরিদ্র আত্মীয় স্বজন আছে যারা গ্রামে দরিদ্র, কিন্তু আমি যখন আমার মার্সিডিজ BMW নিয়ে চড়ছি এবং আমার সেই আত্মীয়টাকে যখন আমি দেখছি, আমি সহজে তাকে পরিচয় দিতে চাই না। এটা হলো নর্মালি হিউম্যান সাইকোলজি। এখন এই মুহূর্তে যারা আসছে ক্ষমতাতে, তারা কেউ আগস্ট মাসের 5 তারিখের আগে তাদের যে ইতিহাস ছিল, মন ছিল, মানসিকতা ছিল, অবস্থা ছিল, এটা তাদেরকে কোনো অবস্থাতেই স্মরণ করানো যাচ্ছে না। এটা হলো এদের একটা ফান্ডামেন্টাল প্রবলেম, যেটা আমার কাছে মনে হচ্ছে। দ্বিতীয় তাদের যে সমস্যাটা, সেই সমস্যাটা হলো যে যেটা আমি ক্ষমতায় থাকতে দেখেছি, আমি খুব সমালোচনা করতাম। তো সমালোচনা করার পরে বড় বড় মন্ত্রীদের সাথে সমালোচনা করতাম। এর মধ্যে সবচেয়ে নেগোশিয়েবল মন্ত্রী ছিলেন সৈয়দ আবুল হোসেন সাহেব। মানে অন্যরা আমার উপর রাগ করতেন, কথা বলতেন না, কিন্তু আবুল হোসেন সাহেব কথা বলতেন। একদিন উনি আমার হাতটা ধরলেন, ধরে বললেন যে, রনি ভাই, আপনি সমালোচনা করেন, আমাকে খুব গালাগালি করেন, কিন্তু আমার মেয়ে এবং আমার মেয়ের জামাই আপনার খুব ভক্ত। তা আমি আপনার কথাবার্তা শুনি এবং আমার কাছে আপনার যখন লেখা পড়ি, তারপর আপনার বক্তব্য শুনে আমার মনে হয় আপনি ইউ আর রাইট। কিন্তু যখন আমরা ক্যাবিনেট মিটিংয়ে বসি, ওখানে এমন একটা পরিবেশ তৈরি হয়, মনে হয় যে ওর বাইরে আর পৃথিবীতে কোনো কিছু নেই। এবং তখন যদি আপনার কোনো কথা আমার স্মরণ হয়, মনে হয় আপনি গণশত্রু। উনি আমাকে কিন্তু এই কথাটা বলে গিয়েছেন। এবং আমি নিজেও দেখতাম যে আমি যখন একটা মন্ত্রীর সাথে বসছি, বা আমি যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে 1 to 1 1 ঘন্টা 1.5 ঘন্টা আমি ক্লোজ ডোর বৈঠক করেছি, বের হওয়ার পরে আমার শরীরটা গরম হয়ে যায়, প্রচণ্ডভাবে গরম হয়ে যায়। এবং তখন আমার পৃথিবীর মানুষকে মানুষ বলে মনে হতো না। আমি এখন এটা অনুধাবন করি যে ওই সময়টাতে ওই গরমের কারণে আমি যে কথাগুলো বলেছি, যে কাণ্ডগুলো করেছি, সেটা আমার পুরো জীবনের একটা ভুল এবং ভ্রান্তি। ডক্টর মোহাম্মদ ইউনূস তো এই যমুনাতে নতুন ঢুকছেন, আমি তো 2009 সনে বহুবার ঢুকেছি ওখানে, তো বহুবার ঢুকেছি ওখানে। প্রত্যেকটা রুম, দোতলা, নিচতলাতে, এটা আমাদের মুখস্থ অনেক আগের থেকে। ফলে ওখানে গেলে কি হতে পারে না হতে পারে আমাদের এই সমাজে অনেকেই জানি, কিন্তু বাস্তবতাটা হলো ওখান থেকে বের হওয়ার পর কি পরিস্থিতি হয় সেটা আমি বুঝি, আপনি বুঝেন, বা অনেকেই বুঝেন যারা ওখান থেকে বের হয়েছে, ওনারা এখনো পর্যন্ত বুঝতে পারছেন না। ফলে কি হচ্ছে, তারা একটা স্বপ্নের জগতে ভাসছেন, তারা একটা স্বপ্নের জগতে ঘুরছেন এবং তারা মনে করছেন এটাই দুনিয়া। এখানে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলছি আমার ভাষায়, যে আমি
যে এই শহরে একা একা ঘুরে বেরিয়েছি, ভয়ে থরথর করে কাঁপছি, একটা মানুষ আমাকে টেলিফোন করেনি। আমি দিনের পর দিন সেই 8 তলা বেয়ে লিফটে উঠেছি আমার এই 86 বছর বয়স নিয়ে, কোনো মানুষ আমার হাতটা ধরেনি। এই কথা উনি স্মরণ করতে চাচ্ছেন না। উনি এখন স্মরণ করতে চাচ্ছেন যে আমার কাছে এখন আমলারা এসে বলছে, স্যার আপনি শুধু একটা সিগনেচার দেন, একটা স্বাক্ষর দেন অথবা একটা টেলিফোন করেন, সঙ্গে সঙ্গে 600 করোড় টাকা ট্যাক্স মওকুফ হয়ে যাবে। আপনার গ্রামীণ ফোন থেকে 1200 কোটি টাকা আপনার যে শেয়ারের টাকা আছে, এই টাকাটা তো আপনি নিতে পারেননি শেখ হাসিনার জমানাতে। আপনি খালি এখন একটু বলেন, কোনো আইন নাই, কিচ্ছু নাই, 1 ঘন্টার মধ্যে গ্রামীণ ফোনের এই 1200 কোটি টাকা আপনার গ্রামীণ টেলিকমিউনিকেশনে 1 ঘন্টার মধ্যে চলে আসবে। উনি দেখলেন যে আরে মাই গড, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, বলি তো দেখি। সাথে সাথে চিচিং ফাঁক যেরকম হয় না, ওইরকম চিচিং ফাঁক হয়ে গেছে সব জিনিসগুলো। এই যে লাইসেন্স, আপনি একটা, আপনার কি মনে হয় স্যার, আপনি যে 3G থিওরি সারা দুনিয়াতে পড়াচ্ছেন, আপনি যদি 3G থিওরি বাংলাদেশের লোকজন না শিক্ষা গ্রহণ করেন, আপনি কি আমাকে কি জবাব দেবেন বলেন তো? আপনার কি মরণের ভয় নেই? হ্যাঁ, অবশ্যই মরণের ভয় আছে। তাহলে কি হবে? আপনার একটা বিশ্ববিদ্যালয় লাগবে। ওই বিশ্ববিদ্যালয়ে আপনি সবাইকে 3টা শূন্য একত্র করলে কি হয় এটা আপনি পড়াবেন। আমরা আপনাকে নিয়ে গবেষণা করব, সারা বাংলাদেশ আপনাকে নিয়ে, আপনার এই কর্ম সদ্গায় জারিয়ে হয়ে যাবে। স্যার আমলারা যে কি পারে, আমি তো আমলাতন্ত্রের সাথে কাজ করে এসেছি, আমি জানি। এ মেম্বার অফ পার্লামেন্ট মানে অনেক আছে যাকে বলে কদুমাকড়া অবস্থা, তারা তো বুঝে না, কিন্তু আমরা যারা এমপি হয়েছে আমরা তো সেই একটা শেষ দিন পর্যন্ত ওই দাপট নিয়ে এমপি চলে আসছি। হোয়াট ইজ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, হোয়াট ইজ দ্য পাওয়ার, এটা আমরা দেখে আসছি। তো সেখানে আমলারা যখন আপনাকে টার্গেট করে এবং আপনাকে তেল মারতে চায়, আপনি একটা আমলা এমন সুন্দর কথা জানে, আপনাকে সামনে 1 গামলা আলকাতরা, ওই আলকাতরাকে এমন সুন্দরভাবে আপনার সামনে বলবে যে স্যার এইমাত্র জান্নাত থেকে আসছে, এটা হলো জান্নাতি মধু। জান্নাতি মধু যদি বলে রং কালো কেন, বলে কালো হলো যে এটা ওই দূর থেকে আপনার পাপ শোষণ করে নিয়েছে, এই জন্য এটা কালো হয়ে গেছে। আপনি এটা খাওয়ান, খাওয়ার সাথে সাথে আপনি এখন আকাশে উঠতে পারবেন। এবং ওরা এমনভাবে কথা বলে আপনি সেই আলকাতরা খাবেন। দে নো দ্যাট কাইন্ড অফ গুড ল্যাঙ্গুয়েজ। আপনি সেনাবাহিনীর এই যে একজন ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, আপনি একজন মেজর জেনারেল আপনাকে একটা দোতলা সেলুট দিলে আপনার কেমন হয় আপনি তো বুঝতে পারবেন, আমি বুঝতে পারি। আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে একটা মেজর জেনারেল মানে চোরে পায়ে এবং মিলে দুজন মিলে সেলুট দিলে একসাথে মিলে পায়ে করে, তো ওটার পর আপনার ভিতরে একটা অনুভূতি হয়। গার্ড অফ অনার দিলে আপনার কেমন হয় আপনি তো বুঝেন না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝতেছে, ও মাই গড, এত মজা, লাল কার্পেটে আমি হাঁটতেছি, শরীর দুলছে, চারিদিক থেকে অস্ত্রগুলো উঠছে, গার্ড সাবধান বলে আমাকে সেলুট দিচ্ছে, সামনে সে মাথা নোয়ায় থাকছে। তো এই মজা তো বিশাল মজা। তখন মাথা ঠিক থাকে না, কিসের C5 কি C7 ওইগুলো সব নষ্ট হয়ে গেছে, খেয়ালই থাকে না। আমার যে মাথা আছে ওইটাও খেয়াল থাকে না, আমার যে মাথা আছে খেয়ালই থাকে না। তো ওইভাবে একটা রসায়ন চলছে সেখানে। এখন সেই রসায়ন কতদিন চলবে, কিভাবে চলবে, এটা আমরা বলতে পারবো না। আমরা এটা বলতে পারবো না বিকজ আমরা এখান থেকে যা বলছি এই শব্দগুলো তাদের কাছে যাচ্ছে না। মানে ওই মধ্যে একটা ইথার, মানে ওখানে চাঁদে যেমন আলো নেই, বাতাস নেই, এবং ওখানে মাধ্যাকর্ষণ শক্তি নাই, তদ্রূপ ক্ষমতার বলয়ে বাইরের শব্দ যায় না, বাইরের আলো যায় না, বাইরের কথা যায় না, বাইরের আহাজারি যায় না। বাংলাদেশের সমস্ত বড় বড় শহরের সাথে যে কানেক্টিভিটিগুলো রয়েছে, ঢাকা থেকে চট্টগ্রাম, ঢাকা থেকে নারায়ণগঞ্জ, আপনি দেখেন সমস্ত ঢাকা থেকে বরিশাল, সিলেট, সমস্ত মহাসড়কগুলো খানাখন্দে নষ্ট হয়ে গেছে। খবর কারো কাছে নাই। তারা কি নিয়ে ব্যস্ত? আমাদের এখন সংস্কার করতে হবে, ঐক্যমত্য করতে হবে। আরে বাবা, শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান সাহেব কেন মারা গেলেন? তিনি ঐক্যমত্য করতে গেছিলেন বিএনপির মধ্যে। বিএনপির চট্টগ্রামের নেতাদের মধ্যে মতদ্বৈততা ছিল, তিনি সেটা মিটিং করতে গেছেন। সারা রাত বসে তিনি সেই ঐক্যমত্য করতে পারলেন নাই, ভোর রাতে তিনি মারা গেলেন। এখন যেখানে জিয়াউর রহমান সাহেব পারেন, বঙ্গবন্ধু তার নিজের হাতের কর্মী বাহিনী, সিরাজুল আলম খান, আসম আব্দুর রব, তাদের মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন যে শেখ মনি তার ভাগ্নে আর তার ঘনিষ্ঠ সহযোগী তাজউদ্দিন আহমেদ এবং যাকে বলা হয় ওই খন্দকার মোশতাক, এদের সাথে একটু ঐক্যমত্য করবেন। বঙ্গবন্ধু পারেন নাই, তাকে মরতে হয়েছে। আর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস এমন হয়ে গেছেন, তিনি সমস্ত বাংলাদেশের এই 100-150 সমস্ত রাজনৈতিক দলগুলো সবগুলোকে ঐক্যমত্য করে ফেলবেন, তাও আবার বদিউল আলম মজুমদারকে দিয়ে, তাও আবার আলী রিজা সাহেবকে দিয়ে। কল্পনা করতে পারেন?
যারা আকাশের কোন নক্ষত্রপুঞ্জে এখন বসবাস করছে আর আমরা কোন গ্যালাক্সির মধ্যে আছি, এটা আমাদের আগে ভাবতে হবে, তারপরে নির্বাচন। আমি আসছি আপনার কাছে, মঞ্জুর ইসলামের কাছে একটু শুনতে চাই যে ঐকমত্য কমিশন তো ফাইনাল একটা মোটামুটি ড্রাফট করেছে, রাজনৈতিক দলগুলো দিয়েছে, আপনি কতটা ঐকমত্য শেষ পর্যন্ত হবে? সবাইকে এই সনদে স্বাক্ষর করছেন বলে মনে হচ্ছে? এখন আবার এই সনদ বাস্তবায়ন না হলে এই সনদ কোন প্রক্রিয়ায়, কোন আইনি প্রক্রিয়াটাকে আইনি একটা বাধ্যবাধকতার মধ্যে আনা যায়, সেটা নিয়ে ঐকমত্য কমিশন এক্সপার্টদের সঙ্গে কথা বলছে। সো আপনি কি মনে করেন যে ফেব্রুয়ারির মধ্যে এই প্রক্রিয়া নিষ্পত্তি করে একটা জায়গায় যাওয়া সম্ভব হবে শেষ পর্যন্ত? প্রথমত হলো যে ঐক্যমত্য হবে না, কিন্তু ঐক্যমত্য সনদটা হবে। সনদটা কীভাবে হবে আমি বলি। রনি তো সরাসরি পলিটিক্সের সাথে জড়িত, আমরা তো পলিটিক্সের সাথে জড়িত না। রাজনৈতিক দলের যখন কাউন্সিল হয়, 1.5 দিন 2 দিন 3 দিন কাউন্সিল হয়। কাউন্সিল হওয়ার পরে একটা সাবজেক্ট কমিটি হয়। সাবজেক্ট কমিটি তখন বলে যে এই নেতা এই সিদ্ধান্ত, সবাই বলে যে পাস। ঐকমত্য কমিশনের রিপোর্টটা ঠিক, সনদটা ঠিক ওই রকমই হবে। এই যে 10টা বিষয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট দিচ্ছে, এই 10টা বিষয় ছাড়া আপনি দেখেন যতগুলা বিষয় আছে, প্রত্যেকটা বিষয়ে কিন্তু এনসিপি এবং জামাত সমর্থন দিয়েছে। 10টা বিষয়ে বিএনপি এবং বিএনপির মনা যারা, তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, আর বাকি সবগুলোতে কিন্তু এনসিপি এবং জামাত সমর্থন দিয়েছে। সুতরাং বাকি সবগুলা যেহেতু সম্মতি আছে, সুতরাং 10টা আমার অসম্মতি থাকলে অসুবিধা নেই, 10টা সহ আমি পাশ করে দেব। বিএনপি নোট অফ ডিসেন্ট দিতে অসুবিধা নেই, বিএনপির নোট অফ ডিসেন্ট সেটা পরে বোঝা যাবে। এবং বিএনপি শেষ পর্যন্ত মানতে বাধ্য হবে। যদি বিএনপির টার্গেট হলো নির্বাচনটা করার জন্য এই সনদ যা দিবে তা মানতে বাধ্য হবে বিএনপি, কোনো বিকল্প নাই বিএনপির সামনে। আর তারা দেখলো যে এখন বিএনপির সামনে যেহেতু কোনো বিকল্প নাই, সুতরাং আমরা চাপ দিয়ে এর মধ্যে যা ঢোকাতে পারি সেটাই আমাদের লাভ। সে কারণে কিন্তু এনসিপি নেতারা বলছে যে জুলাই ঘোষণায় আমরা ছাড় দিয়েছি, সনদে কোনো ছাড় দিব না। এখন সনদটা আইনগত ভিত্তি পাবে না আইনগত ভিত্তি পাবে না, মৌলিক কোশ্চেনটা এই জায়গাটায়। আমার বর্তমান সংবিধান আমি ছুঁড়ে ফেলে দিয়ে এইটা আমি মূল সংবিধানের মধ্যে ঢুকিয়ে এইটাকে আমি সংবিধানে ফোকাস করব, নাকি 72-এর সংবিধান যেটা আমরা এই পর্যন্ত 16টা 17টা মানে সংশোধনী দিয়ে যেটা এই পর্যন্ত আসছে সেটা আমরা রাখব। এখন আমার এজেন্ডা হলো এই সংবিধান আমি রাখব না। কেন রাখব না? এই সংবিধানের মধ্যে নাকি ভারতের সংবিধানের কপি করা আছে। এখন ভারতের সংবিধানের কপি করা আছে, ভারতের কাছে আমার কপি করছে, সেই কারণে আমি এটা করব না। তো ঠিক আছে, ভারতের সংবিধান যদি আমি কপি করতে না চাই, তো পাকিস্তানের সংবিধানটা আমি এখানে করি, অসুবিধাটা কি? বিকল্প তো আমার রাখতে হবে। কিন্তু আমাদের এখানে যে জুলাই সনদ যেটা হচ্ছে, সেটা আপনি পড়লে দেখবেন যে জুলাই সনদের কাঠামোটা কোন দিকে যাচ্ছে। সেটা আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, মৌলিক অধিকার, সাম্য, ভোটাধিকার সব মিলে মনে হবে যেন এটা জগা খিচুড়ি। এখন আমার এই জুলাই সনদ আমি অনুযায়ী দেশ চালাবো, নাকি আমি সংবিধানের অন্য অংশ যে অংশটা আছে সেই অংশ দিয়ে আমি দেশ চালাবো? পরবর্তী গভর্নমেন্ট যে আসবে তাকে আমি, আপনার নিশ্চয়ই মনে আছে যে আমরা 3 জোটের রূপরেখা দেখেছিলাম 90-এ। 3 জোটের রূপরেখায় তো সবাই সাইন করেছিল, 3 জোটের রূপরেখা মানা হয়নি। তাতে কি আসে যায়? কোনো কোশ্চেন করা হয়েছে? সেই কারণেই তারা এটা আইনগতভাবে আইনের কাঠামোতে নিতে চায়, এবং আইনের কাঠামোতে নেওয়ার পরে সংসদে যাতে এটা বাতিল হতে না পারে সে কারণে পিয়ার পদ্ধতি চায়, যে এইরকম একটা বিষয় একক সংখ্যাগরিষ্ঠ থাকবে না। পিয়ার পদ্ধতির জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে, পিয়ার পদ্ধতি প্রথম আইডিওলজিটা হলো, প্রথম চিন্তাটা হলো গোলাম আজম সাহেবের। এটার একটা বইও আছে, তারা সেটা প্রচার করছে। গোলাম আজম সাহেব এখন যারা জামাতের রাজনীতি করেন তাদের চেয়ে অনেক বেশি দূরদর্শী রাজনীতিবিদ ছিলেন। এখন জামাত ইসলামের যিনি আমির, তিনি তো জাসদ ছাত্রলীগ করতেন, জাসদ ছাত্রলীগ থেকে পরবর্তী এসে শিবির করছেন।
গোলাম আজম সাহেব বুঝতে পারছেন যে বাংলাদেশে জামাতে ইসলামী কখনোই এই সংখ্যানুপাতিক হারের এই রেশিওটা ছাড়া, এই ফর্মুলা ছাড়া বাংলাদেশে জামাতে ইসলামী কখনো সংসদে ভালো আসন পাবে না। হয় তাদের একবার বিএনপির ঘাড়ে চড়তে হবে, না হয় একবার আওয়ামী লীগের ঘাড়ে চড়তে হবে। আপনি দেখেন এখন পর্যন্ত স্বাধীনতার 54 বছরে জামাতে ইসলামীকে 2 বার ব্যান করা হয়েছে। একবার বঙ্গবন্ধু ব্যান করেছে, একবার তার মেয়ে ব্যান করা হয়েছে। এই যে 54 বছরের রাজনীতি জামাতে ইসলাম করলো, এর মধ্যে কিন্তু তারা স্বতন্ত্রভাবে নিজের পায়ে দাঁড়ায় রাজনীতি করতে পারে নাই। যাদের ফাঁসির দাবিতে, যাদের মানে যুদ্ধাপরাধের বিচার করার জন্য যাদের ফাঁসির দাবিতে মঞ্চ হলো, গণজাগরণ মঞ্চ হলো, তাদের সাথে বসে 96-এ কিন্তু একসাথে বসে জামাতের নেতারা নির্বাচনী ঐক্য করলো। আমি তো এখনও বলি যে বিএনপিকে ঠেকানোর জন্য 96-এ যদি জামাতে ইসলামী আওয়ামী লীগের সাথে না যেত, আওয়ামী লীগ 2014 পর্যন্ত ক্ষমতায় আসতে পারতো না, আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে যেত। আওয়ামী লীগের যে এই যে আওয়ামী লীগকে 2014 পর্যন্ত ক্ষমতায় নিয়ে আসছে এবং জামাতে ইসলামের এতগুলা নেতা এবং বিএনপির এই নেতাদেরকে যে ফাঁসিতে ঝুলানো হয়েছে, এটা জামাতে ইসলামের এই জন্য এককভাবে তারা দায়ী। আপনার কি এখন মনে হয় আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে যাওয়ার আশঙ্কা বা সম্ভাবনা যেভাবে ওই সময়ে যতটা সম্ভাবনা ছিল এখন ততটা সম্ভাবনা নাই? কারণ সবসময়ই আপনার যখন নিষিদ্ধ কিছু থাকে, নিষিদ্ধ কিছুর ক্ষমতাটা, আকর্ষণটা কিন্তু বেশি থাকে। এটা ভাবার কোনো কারণ নাই যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে। আওয়ামী লীগের এখন যে অবস্থাটা হচ্ছে, এই সরকারের ভিতরে থেকে আওয়ামী লীগকে লালন করা হচ্ছে। তার কারণ হচ্ছে আমি তো দেখি যে এই সরকার অর্ধেক হলো আওয়ামী লীগের, অর্ধেক হলো মানে এই বিপ্লবীদের সরকার। তো আওয়ামী লীগের সরকারকে আপনি অর্ধেক যদি জীবিত রাখেন, বডি অর্ধেক রাখলেন, আর এক অর্ধেক আপনি সার্জারি করে নিচে আরেকটা লাগালেন, তো বডি তো রয়েই গেল, আপনি তো অস্তিত্ব শেষ করতে পারলেন না। আপনি বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দিয়ে কি আওয়ামী লীগের অস্তিত্ব শেষ হয়ে গেল? চুপ্পু সাহেব তো বঙ্গভবনেই আছে। তো সেই জায়গাটায় আওয়ামী লীগ যে নাই এমন তো না। আওয়ামী লীগের লোকজনগুলো কিছু কিছু পরিচিত চেহারাগুলো লুকিয়ে আছে, অপরিচিত অনেক মানুষ তো বাংলাদেশে এখনো আছে। তো এই অপরিচিত মানুষগুলো কোথাও না কোথাও তারা একটা প্ল্যাটফর্ম তৈরি করবে। সুতরাং এই অবস্থায় বাংলাদেশের এখনকার যে অবস্থাটা, এই অবস্থাটা একদম হযবরল একটা অবস্থা। না আপনার আইনশৃঙ্খলা স্বাভাবিক আছে, না অর্থনীতি স্বাভাবিক আছে, না সামাজিক নিরাপত্তা আছে, না গণমাধ্যম চাপমুক্ত আছে। কোনো জায়গায় কোনো শান্তি নেই। এই একটা অশান্তির মধ্যে আমরা দিন পার করতেছি। গোলাম মাওলা রনি, কোথাও শান্তি নাই। না, আমি মঞ্জুর কথা শুনছিলাম, খুব মনোযোগ সহকারে কথা শুনছিলাম। দ্বিমত করার কোনো নাই। তিনি যে বিষয়গুলো কথা বলেছেন ইস্যুকে আমি নতুন কিছু যোগ করতে চাই সেখানে। প্রথমত উনি যেটা বলেন যে সরকারে আওয়ামী লীগের অর্ধেক, আগের বাকি অর্ধেক বিপ্লবী, এখানে একটু আমি অ্যামেন্ডমেন্ট করতে চাই যে সরকারের কিছু কিছু জায়গাতে মানে বলতে গেলে 100% আওয়ামী লীগ আছে। যেমন প্রশাসন, এখন গত 16 বছরে যারা নিয়োগ লাভ করেছেন, তো 16 বছরে যারা নিয়োগ লাভ করেছেন 25 বছরের চাকরির বয়স, তো এখন তারা তো আওয়ামী লীগ তাদের দেখে শুনে আত্মীয় স্বজন তাদেরকে ওইভাবে নিয়োগ দিয়েছেন। আপনি তো ডিএনএ টেস্ট করার ফলে আপনি তাদেরকে তো বাদ দিতে পারছেন না, ফলে এখানে তো 100%ই আছে। 2 নম্বর হলো যে বাকি যারা লোকজন আছে আওয়ামী লীগের লোকজন, তারা যদি ধরেন আপনি 50%ও যদি ধরেন আওয়ামী লীগের লোকজন বিভিন্ন জায়গাতে, আর বাকি 50% তো বিপ্লবী না, বাকি 50% হলো জামাত, বিএনপি, তারপর শেষে কমিউনিস্ট পার্টি, ভিন্ন মতের বা নিরপেক্ষ, এই নিউট্রাল লোক। তো এখন 50% হলো সিমেন্টেড হোমোজিনিয়াস, আর বাকি 50% হলো এর মধ্যে বিভিন্ন রকম পার্সেন্টেজ আছে। এখন বিএনপির লোক গন্ডগোল করছে, জামাতের লোক গন্ডগোল করছে, টানাটানি করছে, আর আওয়ামী লীগ লোকজন হাসছে। এই গেল একটা। 2 নম্বরে যেটা বলতে চাই, যেটা আপনি বললেন যে মুসলিম লীগের মতো আওয়ামী লীগ হবে কিনা, না হবে না। এখানে মূলত মুসলিম লীগটা তৈরি হয়েছিল দুটো, একটা হলো প্যান ইসলামিক থিওলজি, আর একটা হলো অভিজাততন্ত্র, মানে জমিদারি প্রথার উপর ভিত্তি করে সমাজের যারা জমিদার নন্দন তারা এই রাজনৈতিক দলগুলো করবে এবং উচ্চ মধ্যবিত্ত যেটা করবে, যেটা পাকিস্তান জমানাতে ওইরকম একটা ফ্যামিলি গড়ে উঠেছিল। তো এখন বাংলাদেশের যে প্রেক্ষাপট, বাংলাদেশে আসলে এরকম কোনো জমিদারি নেই। আমাদের এখানে যারা আছেন মোরাললেস
আপনি হাইয়েস্ট 20 থেকে 30 বছর আগে গেলেই দেখবেন যে ওই বাড়িতে টিনের ঘর, তার আগে সোনের ঘর, সোনের ঘরের আগে কাঁচা পায়খানা, এইরকম। আমাদের এখানে ওরকম রায় বাহাদুর, খান বাহাদুর 300 বছরের ঐতিহ্য রয়েছে, এরকম ফ্যামিলি একটাও নেই। 2 নম্বর হলো যে এখানে যে আওয়ামী লীগের রাজনীতি যারা করছে বা যাদেরকে রিপ্রেজেন্ট করছে, এরা হলো খেটে খাওয়া মেহনতি মানুষ। আগামী 100-200 বছরে এই বাংলাদেশ যে একেবারে ইংল্যান্ডের মতো একটা সোসাইটি হবে এরকম কোনো লক্ষ্য নেই। এখানে এই অভাবী মানুষজন থাকবে, দরিদ্র থাকবে, রিক্সাওয়ালা থাকবে, ঠেলাওয়ালা থাকবে, যা কিছু থাকতেছে তারা তাদের রাজনীতির রিপ্রেজেন্টেশনটা আওয়ামী লীগই মনে করছে, বিএনপিকে না। ফলে এই দলের ভবিষ্যৎ হয়তো নেতৃত্ব চেঞ্জ হবে, অন্যায় যারা করছে তাদের বিচার হবে, তারা চলে যাবে, কিন্তু অতীতের যে কোনো সময়ের চাইতে এই দলের যে ভবিষ্যৎ, যেভাবে ধরেন ব্রিটেনে লেবার পার্টি, তারা প্রচণ্ড জনপ্রিয় হয়ে যাচ্ছে। আপনি আমেরিকাতে গিয়ে দেখেন ডেমোক্র্যাটরা, তারা সাধারণ মানুষের, এইভাবে আওয়ামী লীগ যেহেতু সাধারণ মানুষের রাজনীতি করছে, আপনি দেখেন একটা রিক্সাওয়ালা, সে বলতেছে না শেখ হাসিনা গরিবের নেত্রী ছিল, শেখ হাসিনা গরিবের প্রধানমন্ত্রী ছিল, কিন্তু এত কিছু চিন্তা ভাবনা করে না, সে মনে করে ওই সময় আমি ভালো ছিলাম। ফলে আওয়ামী লীগের রাজনীতি কোনো অবস্থাতে সেখানে শেষ করে আনতে হবে। আর শেষের দিকে যেটা 1 মিনিট আমি যেটা বলতে চাচ্ছি, যে বাংলাদেশে এখন আমরা যে সমস্যাগুলো দেখছি দিব্য দৃষ্টিতে বা সাধারণ দৃষ্টিতে, ইলেকশন, ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবেন কি থাকবে না, যাবেন কি যাবে না, আর্মি ক্ষমতা আসবে কি আসবে না, জরুরি অবস্থা হবে কি হবে না, এগুলো নিয়ে আমরা মোটা দাগে আলোচনা করছি। কিন্তু অভ্যন্তরে আপনি চিন্তা করে দেখেন, পুরো এই বাংলাদেশের 2টো গ্রুপ, একটা হলো মুক্তিযুদ্ধের পক্ষের একটা শক্তি, 71-এর যেটা লিগেসি ঐতিহ্য, এটাকে ধামাচাপা দেওয়ার জন্য একটা গ্রুপ শক্তিশালী হয়ে গেছে। 2 নম্বর হলো যে এখানে একটা ইসলামী আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র, ইসলামী এমিরেট এবং ইসলামী সংবিধান, অনেকটা জাস্ট মিশরের মুসলিম ব্রাদারহুডের মতো বা আফগানিস্তানের যাকে বলা হয় তালেবানদের মতো, এরকম একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য একটা শক্তি আজকে দীর্ঘদিন যাবৎ যে বাংলাদেশের চেষ্টা করে আসছে, তারা এই মুহূর্তে মনে করছে যে এটাই হলো তাদের জিহাদে কুল্লিয়া, মানে জিহাদ করার সবচেয়ে একটা শক্তিশালী সময়। ফলে যেটাকে ইসলামী জঙ্গিবাদ বলেন, ইসলামী রেভলিউশন বলেন, ইসলামী আমিরাত বলেন, এই সব কিছুর ঊর্ধ্বে এটা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা ডেঞ্জারাস এলিমেন্ট, বেটার মানে রেয়ার দ্যান ইলেকশন আর এনিথিং। এর বাইরে আরেকটা জিনিস আছে, সেটা হলো যে আমাদের মধ্যে যারা এই ইসলামী র্যাডিক্যালিজম তারা পছন্দ করছে, তারা নিজেদেরকে একটা কল্পনার জগতে নিয়ে যাচ্ছে, ইলিয়েশন। মানে আমরা এখন হজরত উমরের মতো একটা রাষ্ট্র ব্যবস্থা চালু করব, আমরা এখানে খলিফাতুল মুসলিমিন হব, আমিরে জামাত মিন্স তাদের আমিরে জামাতকে কিন্তু অনেকে আমিরুল মুমিনিন বলে, আপনারা হয়তো জানেন না, তাদের নিজেদের মধ্যে কিন্তু তাকে আমিরুল মুমিনিন বলা হয়, মুসলমানদের নেতা বলা হয়। তো এইরকম একটা আব্বাসীয় খিলাফত, এরকম একটা অটোম্যান সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য যে কাজগুলো করা হচ্ছে এবং এই কাজের জন্য তারা জীবন দিতে রাজি, তার বিনিময়ে আমরা এবং তারা এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে মনে করছেন যে ইমাম মাহাদির মতো, যে একমাত্র ওনার নেতৃত্বেই আমাদের এই বিপ্লব সম্ভব। ফলে ইসলামের যতগুলো উইংস আছে সব কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কাজ করছে। ফলে আমরা তাকে যত দুর্বল মনে করছি, ধাক্কাতে ফেলে দেবো, এই যে দেখেন ছেলেরা যে এত বড় বড় কথা বলছে, এমনি এমনি বলছে না, ওদের পিছনে একটা বিরাট চেইন আছে। সেটা পাকিস্তানের আইএসআই হতে পারে, পাকিস্তান হতে পারে, সেটা অন্য মুসলিম রাষ্ট্র হতে পারে, আফগানিস্তান হতে পারে, দেয়ার আর ম্যানি ম্যানি থিংস, এবং সেই জিনিসগুলি হচ্ছে এখন বাংলাদেশে। সো নিষ্কৃতি নাই, সম্ভবত না। মঞ্জু কি তাই মনে করেন? একই রকম মনে করি। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রার চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার গোলাম আল্লাহ রনি এবং মিস্টার মঞ্জুর ইসলাম, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা নেবার জন্য। আমার অতিথিরা শেষ করেছেন নিষ্কৃতি নেই, আসলেই নিষ্কৃতি নেই, পরিত্রাণের উপায় কি আমরা কেউই জানি না। তবে পরিত্রাণের একটা ন্যূনতম সম্ভাবনা হচ্ছে যদি একটা নির্বাচন আসলে করা যায়, এবং সেই নির্বাচনটা জানুতাম নির্বাচন নয়, অবশ্যই এটা ভালো নির্বাচন, আইডিয়াল স্ট্যান্ডার্ড নির্বাচন বলতে যেটা বোঝায়, ইতিহাসে সেরা নির্বাচন আমাদের দরকার নেই। আমাদের অতীতে যে নির্বাচনগুলো হয়েছে 91-এ, 1996-তে বা 2001-এ, সেরকম একটা নির্বাচন হলো মন্দের ভালো এবং সবাই অ্যাকসেপ্ট করে নেবেন, কিন্তু সেটাই হবে কিনা সেটাই এখন বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ। তবে নির্বাচন যদি না হয় তাহলে আসলে ভোগান্তি আগে যতটা ভুগেছে তার চেয়ে কম বোধহয় পোহাতে হবে না, অনেক রকমের জটিলতা, অনেক রকমের সমীকরণ মোকাবেলা করতে হবে বাংলাদেশকে, এবং যেটা খুব সুখকর স্বস্তিকর কারোর জন্যই বোধহয় হবে না। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনার সবার জন্য শুভকামনা।